জয় হিন্দ। আমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই অধ্যায় নিয়ে পড়ছি। আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। এর আগে 3টি ক্লাস করা হয়ে গেছে, যারা দেখোনি একটু দেখে নিও। তো এই ক্লাস শুরু করার আগে আমরা একটু আগের ক্লাসটা আলোচনা করে নিই। আগের ক্লাসে কি পড়েছিলাম না, আমাদের যে পৃথিবীতে যতগুলো বায়ো এলিমেন্টস আছে, সেই বায়ো এলিমেন্টস গুলোর মধ্যে কিছু 6টা খুবই প্রয়োজনীয়, বাকি 10টা সেটাও প্রয়োজনীয়। সেই এলিমেন্টস গুলো আমাদের নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে আমাদের শরীরে কিছু যৌগ উৎপন্ন করে, যাদের আমরা বলেছিলাম জৈব যৌগ, বা কি বলেছিলাম জৈব যৌগ বা জৈব অণু বা বায়োমলিকুলস বলেছিলাম। সেই বায়োমলিকুলসের মধ্যে আমরা 4টে পেয়েছিলাম বায়োমলিকুলস। কি কি পেয়েছিলাম? যেমন হচ্ছে কার্বোহাইড্রেট পেয়েছিলাম, প্রোটিন পেয়েছিলাম, লিপিড আর নিউক্লিক অ্যাসিড। তো যে বায়োমলিকুলস গুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, আগের ক্লাসে আমরা কার্বোহাইড্রেটটা ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে চলো প্রোটিন নিয়ে আলোচনা করি। একটু দেখি আমরা প্রোটিন কি। দেখো, প্রোটিন হচ্ছে একটা জৈব যৌগ বা জৈব অণু বলতে পারি। প্রোটিন কি কি দ্বারা গঠিত হয়? ওই যে বললাম যে যে বায়োমলিকুলস গুলো আছে, এবং ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রোটিন অণুটা গঠিত। একটা প্রোটিন গঠিত হতে গেলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রয়োজন হয়। এছাড়াও সালফার এবং ফসফরাস অল্প পরিমাণে থাকে। মেন উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এছাড়াও সালফার, ফসফরাসও থাকে। তো দেখা যাক একটু কি কি বললাম। কার্বন, দেখো কার্বন মোটামুটি 50 থেকে 55%, অক্সিজেন 19 থেকে 24%, হাইড্রোজেন 6 থেকে 7.3%, নাইট্রোজেন হচ্ছে 13 থেকে 19%। এছাড়া সালফার 0 থেকে 4% সালফার থাকে। ঠিক আছে, এইগুলোই মোটামুটি আমাদের প্রোটিন অণু গঠনের জন্য প্রয়োজন হয়। এছাড়া ফসফরাসও থাকে সামান্য পরিমাণে। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রোটিন অণু গঠিত। তো প্রোটিন অণু যেটা আমরা শর্করা দেখেছি, শর্করা অণু কি? কার্বোহাইড্রেট দেখেছি। তো তার সরল রূপ কি? গ্লুকোজ পেয়েছিলাম। তো ওর অণুর চেয়ে কিন্তু প্রোটিন অণুগুলো আকারে বড় হয়। তো এই প্রোটিন অণুর যে সরল রূপ, তাকে বলা হয়, তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কি বললাম? অ্যামাইনো অ্যাসিড। এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের সরল রূপ কি? কার্বোহাইড্রেটের সরল রূপ পেয়েছিলাম গ্লুকোজ, তেমনি প্রোটিনের সরল রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা মনে রাখতে হবে। কি বললাম? প্রোটিনের সরল রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো প্রোটিনের সরল রূপ যদি অ্যামাইনো অ্যাসিড হয়, এই অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পর, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হয়ে, এই যে বন্ধনটা, এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। কি বললাম? পেপটাইড বন্ধন। যেমন আমরা যখন শর্করা পড়েছিলাম, তখন দেখেছিলাম ওখানে শর্করার অণুগুলি, সরল শর্করাগুলি গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা একের সঙ্গে যুক্ত ছিল। কি ছিল? গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত ছিল। তেমনি এখানে অ্যামাইনো অ্যাসিড গুলি, এই একটা যদি অ্যামাইনো অ্যাসিড হয়, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা পেপটাইড চেন গঠন করে। কি বললাম? পেপটাইড চেন বা শৃঙ্খল বলতে পারি আমরা। পেপটাইড শৃঙ্খল বা চেন গঠন করে। ঠিক আছে, এইরকম
একাধিক পেপটাইড চেন, এই একটা পেপটাইড মানে একটা পেপটাইড চেন, আবার একটা পেপটাইড চেন, এরকম একাধিক পেপটাইড চেন মিলে তৈরি করে হচ্ছে একটা প্রোটিন অণু। মানে একাধিক পেপটাইড চেন, একাধিক চেন মানে এই পেপটাইড চেন তৈরি করা হচ্ছে প্রোটিন অণু। অর্থাৎ মানে প্রোটিনকে আমরা বলতে পারি পলিপেপটাইড। মানে একাধিক চেন মানে কি পলিপেপটাইড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মনো আর একাধিক হলে হচ্ছে পলিপেপটাইড চেন মিলে তৈরি করছে আমাদের প্রোটিন অণু। তাহলে প্রোটিন অণু হচ্ছে একটা পলিমার, কার না অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিড যদি হয় মনোমার তাহলে আমরা প্রোটিনকে বলতে পারি পলিমার। তাহলে প্রোটিনের সংজ্ঞা কি দেবো আমরা, না প্রোটিন হচ্ছে যে একাধিক অ্যামাইনো অ্যাসিডের মানে একাধিক অ্যামাইনো অ্যাসিডের পলিমার। মানে প্রোটিন হচ্ছে সেই জৈব অণু যা একাধিক অ্যামাইনো অ্যাসিডের পলিমার। কি বলবো, প্রোটিন হলো সেই জৈব অণু যা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। পলিমার মানে কি বললাম, না অনেকগুলি মনোমার যুক্ত হয়ে তৈরি করছে হচ্ছে পলিমার। বোঝা গেল ব্যাপারটা। আমরা সুতো দেখেছি, একটা সুতো দুটো দেখবে, সরু সুতোগুলো দেখবে একাধিক মানে অনেকগুলো সুতোর পাক, সেই পাকগুলো দেখবে আবার একসময় যুক্ত হয়ে একটা গঠন করেছে। মানে এই একটা সুতো অনেকগুলো সুতো এরকম পাক লেগে লেগে একটা সুতো, তারপর আবার একটা সুতো আছে এরকম পাক লেগে লেগে, এবার এই দুটো সুতোকে দিয়ে আবার একটা সুতো তৈরি করা হয়েছে। এরকম বলতে পারি আমরা অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এই একটা মানে পেপটাইড চেন, এই একটা পেপটাইড চেন, এই একটা পেপটাইড চেন, অনেকগুলো পেপটাইড চেন এরকম পেঁচিয়ে একটা জটিল গঠন তৈরি করেছে যাকে আমরা বলতে পারি প্রোটিন। তাহলে বোঝা গেল। আচ্ছা এবারে যদি আমরা বলি যে এই প্রোটিনের যে সরল রূপ কিছু অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের গঠন কেমন, অ্যামাইনো অ্যাসিডের গঠন কেমন, এটা দেখো। আমরা আগে জেনেছিলাম যে জৈব যৌগ মাত্র সেখানে কার্বন থাকবে। আর কার্বন কি, কার্বনের গঠন কেমন, কার্বন যদি হয় কার্বন কালো, কার্বন কালো, মা কালিও কালো, মা কালির চারটে হাত আছে, তাহলে কার্বনের এরকম চারটে হাত আছে। চারটে হাতের মধ্যে কি থাকে দেখো, একটা হাতে থাকবে কার্বক্সিল মূলক, কার্বক্সিল মূলক, এ কিভাবে লেখা হয় COOH। ঠিক আছে, একটা হাতে কার্বক্সিল মূলক, একটা হাতে হচ্ছে অ্যামিনো মূলক NH2, একটা হাতে হচ্ছে হাইড্রোজেন পরমাণু, আর একটা হাতে হচ্ছে পার্শ্ব শৃঙ্খল। কি বললাম, এই চারটে হাতে চারটে জিনিস থাকে। কিরকম আবার বলছি, মনে করো কার্বন, কার্বনের একটা হাতে থাকছে হাইড্রোজেন, একটা হাতে থাকছে হচ্ছে পার্শ্ব শৃঙ্খল, একটা হাতে থাকছে অ্যামিনো গ্রুপ, একটা থাকছে হচ্ছে কার্বক্সিল মূলক। অ্যামিনো গ্রুপ মানে কি, নাইট্রোজেন NH2, নাইট্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, আর একটা হচ্ছে কার্বক্সিল মূলক, কার্বন কার্বন অক্সিজেন ডবল বন্ড, এটা হচ্ছে COOH। এটা হচ্ছে কার্বক্সিল মূলকের গঠন, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে পার্শ্ব শৃঙ্খল। এটাই হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের গঠন। স্ট্রাকচার মনে থাকবে অ্যামাইনো অ্যাসিডের গঠন, এই দাগগুলো নয়। এটা মাথায় রাখবে। আমরা বলেছিলাম কার্বন সাথে কার্বন বন্ধন থাকে, কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে, দেখো আগে ক্লাসে পড়েছিলাম কিন্তু। তাহলে এই কি হবে, এটা অ্যামাইনো অ্যাসিডের গঠন কেমন হয় দেখো, কার্বন, এই যে বলেছিলাম কার্বন থাকবে, কার্বনের চারটে হাত, কার্বন মানে কালো, দেখেছি কয়লা কার্বন, তারপরে আমরা কার্বন মানে কালো, তো কার্বন কালো, আমাদের মাখালিও কালো, মাখালির চারটে হাত আছে, তো সেরকম এরও চারটে হাত, 1 2 3 4, চারটে হাত থাকে, চারটে হাতে চারটে জিনিস থাকে। কি একদিকে থাকবে কার্বক্সিল মূলক, একদিকে থাকবে অ্যামিনো মূলক, একদিকে থাকবে হাইড্রোজেন পরমাণু, আর এটা হচ্ছে পার্শ্ব শৃঙ্খল। এই চারটে হাতে চার জিনিস, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিডের গঠন, এটা মাথায় রাখবে। এবার দেখো প্রায় 300 থেকে 400 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে।
কিন্তু এদের মধ্যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড 20 রকমের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। 20 রকম অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, বোঝা গেল? তো এই 20 রকম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয়। সংশ্লেষিত হয় মানে তৈরি হয়। এই 20 রকম যে অ্যামাইনো অ্যাসিড বললাম, এই 20 রকম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিডই আমাদের দেহে সংশ্লেষিত হয়, বোঝা গেল? কিন্তু এই 20 রকম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8 রকম অ্যামাইনো অ্যাসিড আছে, মানে 8 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের দেহে সংশ্লেষিত হয় না। বুঝতে পারলাম? 20 রকম অ্যামাইনো অ্যাসিড আমাদের মানে আছে যারা প্রোটিন তৈরি করতে পারে, কিন্তু এই 20 রকমের মধ্যে 8 রকম অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের দেহে সংশ্লেষিত হয় না, কিন্তু আমাদের দেহে খুব প্রয়োজন, দেহ গঠনের জন্য, বৃদ্ধি বা বিকাশের জন্য কিন্তু খুব প্রয়োজন এই 8 রকম অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড নামগুলো আমি পরে বলছি। এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে বলা হয়, একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কি বললাম? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, একটু সংজ্ঞাটা কিভাবে বলবে? 20 রকম অ্যামাইনো অ্যাসিড যারা প্রোটিন তৈরি করে, এদের মধ্যে মানে ম্যাক্সিমাম অধিকাংশ অ্যামাইনো অ্যাসিডই আমাদের দেহে সংশ্লেষিত হয়, কিন্তু 8 রকম অ্যামাইনো অ্যাসিড আছে যা আমাদের দেহের বৃদ্ধি এবং গঠন বা বিকাশের জন্য প্রয়োজন, কিন্তু এগুলো আমাদের দেহে সংশ্লেষিত হয় না। তাই কি হয় না, এইগুলোকে আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হয়। এই 8 রকম অ্যামাইনো অ্যাসিড কি বলা হয়? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে তার মানে নামগুলো আমরা জেনে নিই একটু। একটা হচ্ছে লাইসিন, 2 নম্বর হচ্ছে লিউসিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, আইসোলিউসিন। 4 নম্বর হচ্ছে মিথিওনিন, মিথিওনিন। এখান থেকে মিরর দিয়ে 5 নম্বর হচ্ছে থিওনিন, 6 নম্বর হচ্ছে ফিনাইল অ্যালোনিন, 7 নম্বর হচ্ছে ট্রিপ্টোফ্যান। কি বাদ গেল? লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, থিওনিন, ও এখানে হচ্ছে ভ্যালিনটা বাদ গেছে, 6 নম্বরে দিই ভ্যালিন। ছয় নম্বর হচ্ছে ভ্যালিন। তো এই 8টা হচ্ছে আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যা আমাদের পুষ্টির জন্য মানে আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেহে সংশ্লেষিত হয় না। নামগুলো আরেকবার করে নি, জেনে নি। লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, থিওনিন, ভ্যালিন, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, ফিনাইল অ্যালোনিন আর হচ্ছে ট্রিপ্টোফ্যান। এইগুলো হচ্ছে আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কিছু নয়, হয়তো প্রশ্ন দিয়ে দিল একটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও, তখন কি বলবো? এইগুলোর মধ্যে যে কোনো একটা, লাইসিন, লিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, যেটা বলবে সেটাই হবে 8টার মধ্যে। তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংজ্ঞাটা একবার জেনে নিই। কি বলবো? যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন সংশ্লেষের জন্য লাগে। তো মানে অধিকাংশ অ্যামাইনো অ্যাসিডই আমাদের দেহে সংশ্লেষিত হয়, কিন্তু 8 রকম অ্যামাইনো অ্যাসিড আছে যা আমাদের দেহের গঠন বা বিকাশের জন্য প্রয়োজন, কিন্তু আমাদের দেহে সেগুলো সংশ্লেষিত হয় না। তাই এই 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 অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হয়। এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এটা কিন্তু খুব পরে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই উদাহরণ হচ্ছে লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, থিওনিন, ভ্যালিন, ফিনাইল এবং ট্রিপ্টোফ্যান। এইগুলো হচ্ছে তোমার অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। ব্যাস, ঠিক আছে ওইটুকু। এবারে আমরা তো কি জানলাম তাহলে? প্রোটিন হচ্ছে মানে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। মানে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মনোমার হলে পলিমার, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জটিলভাবে মানে পেঁচিয়ে গঠন করা হচ্ছে প্রোটিন অণু। এবারে আমরা দেখে নিই প্রোটিন অণুর মানে ভূমিকা।
কিসের ভূমিকা? আমরা পড়ছি কি জীব সংগঠনের স্তর, মানে জীব সংগঠনে প্রোটিন অণুর ভূমিকা। প্রোটিন অণু কি একটা বায়োমলিকুলস, সেই বায়োমলিকুলস যে প্রোটিন আছে, প্রোটিনের ভূমিকা কি বলবো। প্রথমত হচ্ছে দেহ গঠন। একটু মন দিয়ে শুনবে। দেহ গঠন, আমরা যদি আমাদের মানে প্রোটিন ছাড়া দেহ আমরা ভাবতেই পারি না। আমাদের দেহের যদি শুষ্ক ওজন নিই, প্রায় 50% প্রোটিন পাবো আমরা। শুষ্ক ওজনের 50% প্রোটিন পাবো। তাহলে দেহ গঠনে সহায়তা করা হচ্ছে প্রোটিন। প্রোটিন কি? আমাদের মাংস পেশি যেগুলো, সেগুলো তো প্রোটিন দ্বারা গঠিত। তো দেহ গঠনের জন্য আমাদের প্রোটিন একটা অপরিহার্য উপাদান। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষায় কি সহায়তা করে দেখো, আমরা অ্যান্টিবডি নাম শুনেছি, অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন যা বিজাতীয় কোনো জীবাণুকে প্রবেশে বাধা দেয়। তো এই অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন, অর্থাৎ প্রোটিন আত্মরক্ষায় সহায়তা করে। এবারে চলে আসো তোমার হচ্ছে পরিবহন। পরিবহন কি ট্রান্সপোর্টেশনে কি কাজ করে? দেখো আমাদের শরীরে মধ্যে আছে, রক্তের মধ্যে আছে না হিমোগ্লোবিন, আমরা জানি এটা, কিন্তু হিমোগ্লোবিন রক্তে থাকে। হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়, জানি আমরা না। এটা যে হিমোগ্লোবিন, দেখো এইটা যে গ্লোবিন কথাটা আছে না, হিম হিম মানে হচ্ছে ওটা হচ্ছে লৌহ গঠিত রঞ্জক পদার্থ একটা, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। এই গ্লোবিন তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সহায়তা করে। এগুলো আমরা যখন পরিবহন করবো তখন জানবো আমরা। যেমন অক্সিজেনের সঙ্গে মানে হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, এগুলো পরে জানবো আমরা। তো এই গ্লোবিন হচ্ছে আমাদের পরিবহনে সহায়তা করে। এই গ্লোবিন একটা প্রোটিন, অর্থাৎ প্রোটিন পরিবহনে সহায়তা করে। তাহলে আমরা পেলাম দেহ গঠন, আত্মরক্ষা, পরিবহন, আর কি বলবো, ক্ষয়পূরণ। দেখো ক্ষয়পূরণে কোনো জায়গায় কেটে গেছে, সেই ক্ষয়পূরণে বা তোমার বৃদ্ধি নিয়ন্ত্রণে আমাদের অ্যামাইনো অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আগেই বললাম আমাদের দেহ গঠন যে হয়েছে পেশি দ্বারা, তার মানে মেন উপাদান তো আমাদের প্রোটিন, অর্থাৎ ক্ষয়পূরণেও আমাদের প্রোটিন সহায়তা করে। ক্ষয়পূরণ পেলাম। নেক্সট কি বলবো? নেক্সট বলবো হচ্ছে শক্তি উৎপাদন। দেখো আমরা যখন কার্বোহাইড্রেট পড়েছি দেখেছিলাম, মানে শরীরের শক্তির ম্যাক্সিমাম উৎস হচ্ছে কার্বোহাইড্রেট পেয়েছিলাম। এবারে যদি আরো শক্তির প্রয়োজন হয় তখন কি হয়, আমাদের ফ্যাট থেকে শক্তি উৎপন্ন হয়। এবার যদি আরো শক্তির প্রয়োজন হয় তখন আমাদের কিন্তু প্রোটিন থেকে শক্তি, প্রোটিন ভেঙে শক্তি উৎপন্ন হয়। কিরকম না, 1 গ্রাম প্রোটিন মানে জারিত হয়ে 4.1 বা 4.2, কোনো বইতে আছে 4.1, কোনো বইতে আছে 4.2 KCAL, কিলো ক্যালোরি, 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। 1 গ্রাম প্রোটিন অণু জারিত হয়ে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। অর্থাৎ শক্তি উৎপাদনেও প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, হরমোন। ম্যাক্সিমাম হরমোনই কিন্তু তোমার হচ্ছে প্রোটিন ধর্মী, কিছু কিছু তোমার হচ্ছে ফ্যাট জাতীয় আছে, কিন্তু অধিকাংশ হরমোনই হচ্ছে তোমার এই প্রোটিন জাতীয়। অধিকাংশ হরমোন প্রোটিন জাতীয়। বিশেষ করে তোমার ধরো এই ধরো এসটিএইচ, যখন আমরা হরমোন পুরো জানবো, এসটিএইচ পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, এলটিএইচ লিউটোট্রপিক হরমোন। এই হরমোনগুলো কিন্তু প্রোটিন দ্বারাই তৈরি, মনে থাকবে। তাহলে অধিকাংশ হরমোনই প্রোটিন জাতীয়, যদিও কিছু কিছু ফ্যাট জাতীয় হরমোন আছে, কিন্তু অধিকাংশ হরমোন হচ্ছে প্রোটিন জাতীয়। যেমন এসটিএইচ, এলটিএইচ এগুলো কিন্তু প্রোটিন দ্বারাই তৈরি। ঠিক আছে, উদাহরণ দিয়ে বললাম একটু। আচ্ছা, এবারে আর একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে উৎসেচক। কি বললাম? উৎসেচক নাম শুনেছি আমরা উৎসেচকের, বা এনজাইম। যে উৎসেচক যে আছে, উৎসেচক গুলো কিন্তু প্রোটিন দিয়েই তৈরি। তাহলে
আমাদের প্রোটিনের গুরুত্ব কি? দেহ গঠনে প্রোটিন সহায়তা করে, দেহ গঠনে ডিটেলস বলেছি। আত্মরক্ষায় অ্যান্টিবডি যে আছে, অ্যান্টিবডি গুলো প্রোটিন দ্বারা তৈরি, যা বিজাতীয় কোনো বস্তুকে প্রবেশে বাধা দেয়। তারপর হচ্ছে পরিবহন, আমাদের শ্বাসবায়ু পরিবহন, যেমন বলেছিলাম অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনে সহায়তা করে। ক্ষয়পূরণ, কোনো জায়গায় ক্ষয় পূরণে সহায়তা করে হচ্ছে প্রোটিন। শক্তি উৎপাদন 4.1 কিলো ক্যালোরি বা 4.2। এবারে হরমোন, ম্যাক্সিমাম হরমোনই হচ্ছে প্রোটিন জাতীয়, কিছু কিছু ফ্যাট জাতীয় আছে, ম্যাক্সিমাম হচ্ছে প্রোটিন জাতীয়। আর উৎসেচক মানে হচ্ছে প্রোটিন জাতীয়, উৎসেচক হচ্ছে সবই প্রোটিন জাতীয়। এই হচ্ছে আমাদের প্রোটিনের গুরুত্ব। তাহলে প্রোটিন যে জৈব অণু, তার গঠন পেলাম আর এর গুরুত্বগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিডের গঠনটা পেয়েছিলাম। মা কালী 4 হাত মনে রাখবো, এটা তাই মনে থাকবে সবকিছু। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক, দেখা হবে পরের ক্লাসে। সকলে ভালো থেকো। আর ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, জয় হিন্দ।